কনজুগেশন অফ ভার্ব কি কাজে প্রয়োজন? আমরা যখন একটা বাক্যের টেন্স নির্ধারণ করি বা আমরা যখন লিখতে যাই অথবা কিছু বলতে যাই, সেক্ষেত্রে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের খুব প্রয়োজন হয়। আমরা এই এক ক্লাসের মধ্যে এই সকল টপিকগুলোকে কমপ্লিট করব। আমরা সেটা কমপ্লিট করব কিসের মাধ্যমে? ফ্রি হ্যান্ড রাইটিং এক্সারসাইজের মাধ্যমে। আমরা যখন এক্সারসাইজ করব, আমাদের এই টপিকগুলো যখনই আসবে তখনই আমরা এই টপিকগুলোকে কী করব? সলভ করব। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, ক্লাসটি শুরু করা যাক। ওয়ার্ড নাম্বার 1, অ্যাভয়েড। অ্যাভয়েড শব্দের নাউন হচ্ছে অ্যাভয়েডিং। অ্যাভয়েড শব্দের নাউন হচ্ছে অ্যাভয়েডিং, অর্থ অবস্থান বা স্থায়িত্ব। অ্যাভয়েডিং শব্দের অর্থ অবস্থান বা স্থায়িত্ব। শান্তিতে তার অবস্থান সবাইকে মুগ্ধ করেছিল। শান্তিতে তার অবস্থান সবাইকে মুগ্ধ করেছিল। আমরা জানি একটা বাক্যের শুরুতেই কি বসে? সাবজেক্ট, এরপরে ভার্ব, আর এরপরে কি বসে? অবজেক্ট। সাধারণত বাক্যের রুল এরকমই হয়। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা বলো তো? শান্তিতে তার অবস্থান সবাইকে মুগ্ধ করেছিল। শান্তিতে তার অবস্থান, এইটুকু হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। কেননা দেখো, এটা হচ্ছে কি বাক্যের কর্তা। শান্তিতে তার অবস্থান, এটা হচ্ছে বাক্যের কর্তা, তাই এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটাকে আমরা কিভাবে লিখতে পারি? সাবজেক্টটা লেখার জন্য এখানে তার আছে, দেখো তার, শান্তিতে তার অবস্থান। কার অবস্থান? তার অবস্থান। তাহলে আমরা শুরুতেই হিজ, তার ইংরেজি কি বলতো? হিজ নিয়ে আসলাম। একদম ইজিভাবে দেখবে, তার শব্দটা নিয়ে আসলাম হিজ। এরপরে আমরা কি আনতে পারি? হিজ। হিজ কি? একটা পজেসিভ। এটা হচ্ছে পজেসিভ। ডিটারমিনারের মধ্যে একটা ক্রাইটেরিয়া আছে যেটা হচ্ছে পজেসিভ। এই পজেসিভের পরে সাধারণত নাউন বসে। তাহলে এখানে নাউন আনতে হবে। নাউন কোনটা? নাউন হচ্ছে, দেখো অবস্থান শব্দটা নাউন। অবস্থান শব্দটা নাউন। তাহলে এখন আমরা নাউন আনবো অবস্থান। এইখানে দেখো অ্যাবাইডিং শব্দের অর্থ কিন্তু অবস্থান। এখানে অ্যাবাইডিং আমরা আনতে পারি, অ্যাবাইডিং। অ্যাবাইডিং। অ্যাবাইড শব্দটা ভার্ব, কিন্তু আমরা এখানে অ্যাবাইডিং আনলাম। তাহলে এটা কি? কেমন হলো? কেমন একটা লাগলো না? দেখো অ্যাভয়েড, অ্যাভয়েড প্লাস যদি আইএনজি করি তাহলে এটা হয়ে যায় কি বলতো? জিরান্ড। অর্থাৎ অ্যাভয়েড শব্দটা কিন্তু ভার্ব। হ্যাঁ, অ্যাভয়েড শব্দটা হচ্ছে কি? একটা ভার্ব। এই ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল কি হলো? জিরান্ড। এই জিরান্ডটাকে আবার আমরা নাউন বলতে পারি। হিজ, আমরা বলেছি যে হিজ পজিটিভের পরে একটা নাউন বসবে। তাহলে আমাদের কথা কি মিলল না? তাহলে এখানে আমরা নাউন বসিয়ে দিলাম। হিজ অ্যাভয়েডিং, তার অবস্থান কিসে বলতো? শান্তিতে। এই তে আছে, শান্তিতে। এই তে তয়কারে তে বাংলায় থাকার কারণে একটা প্রিপোজিশন আমরা নিতে পারি, সেটা হচ্ছে ইন প্রিপোজিশন। ওকে, হিজ অ্যাভয়েডিং ইন প্রিপোজিশন কেন আসলো? শান্তিতে, তয়কারে তে থাকার জন্য এখানে ইন প্রিপোজিশন আসছে। আর শান্তিতে, শান্তি মানে কি বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আমরা একটা ইন প্রিপোজিশন নিতে পারি, ইন। এবার শান্তি, শান্তি শব্দটা কি বলতো? নাউন। তাহলে শান্তিটা আমরা নিয়ে নেই কি? পিস। শান্তি ইংরেজি কি? পিস, PEACE। হিজ অ্যাভয়েডিং ইন পিস, শান্তিতে তার অবস্থান। এখন আসবে কি? ভার্ব। আমরা বাক্যের সাবজেক্ট পেলাম। ভার্ব কোনটা? মুগ্ধ করা, মুগ্ধ করেছিল। তাহলে মুগ্ধ করা ইংরেজি কি? ইমপ্রেস, IMPRESS। দেখো ইমপ্রেস নিলাম ভার্ব, আমাদের মেইন ভার্ব হচ্ছে ইমপ্রেস। এখানে ছিল কথাটি আছে,
ছিল কথা মানে কি? অতীতের কোনো কথা। অতীতের কোনো কথা হলে এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে ইমপ্রেস এর পাস্ট কি বলো তো? ইমপ্রেসড। ইডি যুক্ত করে পাস্ট করতে হয়, তাহলে ইমপ্রেসড। এখন আমাদের লাগবে কি? অবজেক্ট। এই বাক্যের অবজেক্ট কি? কাকে বা কি বা কাকে দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করা হয় তখন কি পাওয়া যায়? তখন অবজেক্ট পেতে পারি আমরা। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেতে পারি। দেখো, আমি যদি বলি যে ভার্বকে কি বা কাকে দ্বারা, হোয়াট অথবা হুম, হোয়াট অথবা হুম দ্বারা যদি কাকে প্রশ্ন করব? ভার্বকে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে অবজেক্ট, যেই সিটি। তাহলে আমরা অবজেক্ট পেতে পারি। ইমপ্রেসড, কাকে ইমপ্রেসড করলো? সবাইকে। কি কি ইমপ্রেসড করলো? এটা হয় না। তাহলে আমাদের কাছে দুইটা অপশন আছে, হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারবো, হুম দিয়ে প্রশ্ন করতে পারবো। হোয়াট দিয়ে প্রশ্ন করলে ইমপ্রেসড কি ইমপ্রেসড করলো হয় না, হুম। কাকে ইমপ্রেসড করলো? হুম অর্থ কাকে, তো কাকে ইমপ্রেসড করলো? সবাইকে। আমরা অবজেক্ট পেয়ে গেছি। দেখো, হুম দিয়ে প্রশ্ন করায় আমরা কি অবজেক্ট পেলাম? কে? সবাইকে। তাহলে ইমপ্রেসড এভরিওয়ান, সবাই ইংরেজি কি? এভরিওয়ান, এভরিওয়ান। আমাদের বাক্যটি তৈরি হয়ে গেল, ঠিক না? দেখো, শান্তিতে তার অবস্থান সবাইকে মুগ্ধ করেছিল। হিজ অ্যাবাইডিং ইন পিস, শান্তিতে তার অবস্থান, ইমপ্রেসড মুগ্ধ করেছিল, এভরিওয়ান সবাইকে। আশা করি বুঝতে পেরেছো। অ্যাভয়েড শব্দটি ভার্ব, অর্থ মানা, থাকা অথবা সহ্য করা। অ্যাভয়েড শব্দটি ভার্ব, অর্থ মানা, থাকা অথবা সহ্য করা। আমাদের নিয়মগুলো মানতেই হবে, আমাদের নিয়মগুলো মানতেই হবে। সেন্টেন্স মেক করো তো, এটা বলো তো ট্রান্সলেশনটা কি হবে? আমরা তাহলে সেন্টেন্সটা মেক করি। আমাদের নিয়মগুলো মানতে হবে, বাক্যের সাবজেক্ট কি? আমরা সাধারণত একটা সেন্টেন্স, বাংলা সেন্টেন্স দেখা মাত্র সর্বপ্রথম আমাদের চোখ যাবে ভার্বের দিকে, এরপরই আসবে সাবজেক্টের দিকে। ভার্ব কোনটা? মানতে হবে, ঠিক না? অ্যাবাইড, এই যে অ্যাবাইড, মানতে হবে। মানাটা হচ্ছে কি? ভার্ব, মেইন ভার্ব হচ্ছে মানাটা। আর হবে এই কথাটা দ্বারা কিন্তু মানতেই হবে, যে জোরালো অর্থ প্রকাশ পায়, এখানে একটা আমরা অবজুলারি আনতে পারি, মডাল অবজুলারি। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমাদের, আমাদেরটা সাবজেক্ট, আমাদের সাবজেক্ট। তাহলে আমরা নিয়ে আসি আমাদের ইংরেজি কি বলতো? আমাদের ইংরেজি হচ্ছে উই। আমাদের মানতে হবে, মানা, মানতে হবে। আমি এখানে বলেছি যে একটা জোরালো অর্থ প্রকাশ পায়, মানতেই হবে, ঠিক না? আমাদের নিয়মগুলো মানতেই হবে। এখানে যে জোরালো অর্থ প্রকাশ পায়, এই জন্য আমরা মডাল অবজুলারি মাস্ট নিয়ে আসব। মাস্ট, উই মাস্ট। আমাদের কি? হবেই, আমাদের হবেই। কি করতে? মানতে। তাহলে কি করতে? মানতে। এটা হচ্ছে ভার্ব। এই মানা ইংরেজি হচ্ছে অ্যাভয়েড। এখানে দেখো অ্যাভয়েড, মানা, অ্যাভয়েড। তাহলে অ্যাভয়েড নিয়ে আসি। আমাদের মানতেই হবে। কি মানতে হবে? এখন কি মানতে হবে বলো তো? নিয়মগুলো। নিয়ম ইংরেজি কি? রুল। রুল যেহেতু একটা নাউন, এর পূর্বে একটা আমাদের কি বসাতে হবে বলো তো? ডিটারমিনার। আর এই বাক্যটার সামঞ্জস্য রক্ষার্থে একটা প্রিপোজিশন আনতে হবে। এখন বলো তো, অ্যাভয়েডের সাথে কোন প্রিপোজিশন হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অ্যাভয়েডের সাথে কি প্রিপোজিশন বসে বলো তো? বাই। তুমি একটা গ্রামার বইয়ের যখন দেখবা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অধ্যায়ে গেলে এরকম ভার্বের সাথে এক্সাক্ট প্রিপোজিশন পাবা, যেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাভয়েড বাই অর্থ মেনে চলা। তাহলে অ্যাভয়েডের সাথে বাই প্রিপোজিশন দিয়ে দিলাম। মানতে হবে কি? রুল, নিয়মগুলো। নিয়মগুলো ইংরেজি হচ্ছে রুল। যদি
রুল হয় একটা নাউন, নাউনের পূর্বে তো একটা দি ছাড়া নাউন হবে না। এখানে প্রথমে আমরা দি বসাবো এবং এরপরে রুল বসাবো। নিয়মগুলো, এখানে যেহেতু গুলো শব্দটা বলা হয়েছে তাই এখানে এস যুক্ত হয়েছে। রুল এটা হচ্ছে একটা নাউন, এর সাথে এস হয়েছে, কেননা নিয়মগুলো বলা হয়েছে, অনেকগুলো নিয়ম, সেই জন্য এখানে এস দিয়ে প্লুরাল করা হয়েছে। এরপর আমরা একটা ফুল স্টপ দেব। এখন একটা জিনিস দেখি যে নাউন দা, এখানে হচ্ছে তুমি আর্টিকেল বলতে পারবা, আর্টিকেল, এবং অ্যাডভান্স ইংলিশে বলে কি ডিটারমিনার, ডিটারমিনার প্লাস নাউন, এভাবে হয়। দেখো বাই দ্য রুলস, দা একটা আর্টিকেল বা ডিটারমিনার বলতে পারি, এরপরে রুলসটা হচ্ছে কি একটা নাউন। ওকে, উই মাস্ট অ্যাভয়েড বাই দ্য রুলস, আমাদের নিয়মগুলো মানতেই হবে। দেখো উইটা হচ্ছে প্রোনাউন, মাস্ট এটা হচ্ছে কি মডাল ভার্ব, অ্যাভয়েডটা হচ্ছে কি মেইন ভার্ব, বাই প্রিপোজিশন, দাটা হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল, রুলটা হচ্ছে নাউন, উই সাবজেক্ট, মডাল ভার্ব মাস্ট, মেইন ভার্ব অ্যাভয়েড, বাই দ্য রুল এটা হচ্ছে কি একটা, এই যে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারছো বিষয়টা? ওকে, অ্যাভয়েডেবল, অ্যাভয়েডেবল শব্দটি অ্যাডজেক্টিভ যার অর্থ মানা যায় এমন অথবা গ্রহণযোগ্য। অ্যাভয়েডেবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ মানা যায় এমন বা গ্রহণযোগ্য। আইনটি সব নাগরিকের জন্য মানা যায়, আইনটি সব নাগরিকের জন্য মানা যায়। সেন্টেন্সটা শুরু করি আমরা। আইনটি সব নাগরিকের জন্য মানা যায়, এর ভার্ব কি বলতো? এই ভার্বটা হবে তোমার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি সেটা আমরা একটু পরে যাচ্ছি। দেখো এই ভার্ব, এই জায়গায় ভার্ব হবে লিঙ্কিং ভার্ব, এবং এই বাক্যের সাবজেক্ট খুঁজো তো। সাবজেক্ট হবে কোনটা? আইন, আইন হবে কি সাবজেক্ট। আইনটি হয় সব নাগরিকের জন্য মানানসই, ঠিক না, মানা যায় এমন। তাহলে আইনটি, বাক্যটি তোমাকে এভাবে করে নিতে হবে, আইনটি হয় সব নাগরিকের জন্য মানানসই। ওকে, আইনটি, আইন ইংরেজি কি ল, ল কি একটা নাউন, ল যেহেতু একটা নাউন, নাউনের পূর্বে কি বসে বলো তো? ডিটারমিনার, ডিটারমিনার প্লাস নাউন। আমরা একটু আগেই দেখলাম যে ডিটারমিনার প্লাস নাউন বসবে। তাহলে এখানে ডিটারমিনার কি দা, দা, এরপরে নাউন কি আইন, আইন ইংরেজি হচ্ছে কি ল, দা ল। এখন আমি যেটা বললাম যে এখানে একটা লিঙ্কিং ভার্ব আসবে, কেননা এখানে যদি আমরা লিঙ্কিং ভার্ব দেই তাহলে দেখো আইনটি সমান সব নাগরিকের জন্য গ্রহণযোগ্য, আইনটি ইকুয়াল সব নাগরিকের জন্য গ্রহণযোগ্য, এটা আমরা আবার একটু পরে দেখব। দেখো দা ল, এখন আমরা একটা লিঙ্কিং ভার্ব আনি। লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে। লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এই লিঙ্কিং ভার্ব কি করে? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যদি লিঙ্কিং ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা এখানে দেখো লিঙ্কিং ভার্ব তো অবশ্যই থাকবে, কিন্তু আমরা এখানে একটা সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন ইউজ করতে পারি। এর প্রুফ আমরা সেন্টেন্সটা করার পরে দেখব। হ্যাঁ, এইটার প্রুফ দেখব কেমন, সেন্টেন্সটাকে করি, এরপরে তোমাকে এই প্রুফটা দেখাবো যে দেখো প্রমাণিত হলো, গণিতের মতো। হ্যাঁ, গণিতের মতো আমরা এটাকে প্রুফ করব। দা ল, আইনটি, এরপরে কি দেওয়া যায় বলো তো? ভার্ব, ভার্ব কোনটা এই বাক্যের?
ভার্ব যেটাকে বললাম লিঙ্কিং ভার্ব, তাহলে একটা লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা ইজ আনবো। ইজ যেটা অক্সিলারি ভার্ব, কিন্তু এই বাক্যে এইটা হচ্ছে মেইন ভার্ব। আমরা কি বলতে পারি, লিঙ্কিং ভার্বকে আবার মেইন ভার্বও বলতে পারি। দেখো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব ইকুয়াল মেইন ভার্ব, মেইন ভার্ব। আচ্ছা দেখো লিঙ্কিং ভার্ব ইকুয়াল মেইন ভার্ব, এটাও আমরা লিখতে পারি। যেটা লিঙ্কিং ভার্ব সেটাই মেইন ভার্ব, কিন্তু সব মেইন ভার্ব লিঙ্কিং ভার্ব না। ওকে, আবার বলি, লিঙ্কিং ভার্ব মেইন ভার্ব হতে পারে, কিন্তু সকল মেইন ভার্ব লিঙ্কিং ভার্ব হতে পারে না। বাক্যে আসি, দ্য ল ইজ, আইনটি হয় সব নাগরিকের জন্য মানানসই বা সব নাগরিকের জন্য গ্রহণযোগ্য। আইনটি হয় গ্রহণযোগ্য, এখন আমাদের আসবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা বলো তো? মানা যায় এমন। মানা যায় এমন এর ইংরেজি কি? অ্যাভয়েডেবল। অ্যাভয়েডেবল, তো অ্যাভয়েডেবল আনি, অ্যাভয়েডেবল। আইনটি হয় কি? অ্যাভয়েডেবল। দেখো দ্য ল ইজ অ্যাভয়েডেবল। আচ্ছা, অ্যাভয়েডেবল শব্দটা কিন্তু খুবই রেয়ার, এটা খুবই কম ইউজ হয়। হ্যাঁ, এই শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই তুমি পাবা না, খুব কম জায়গায় পাবা। দি ল ইজ অ্যাভয়েডেবল, আইনটি হয় অ্যাভয়েডেবল মানে গ্রহণযোগ্য। কাদের জন্য? অ্যাভয়েডেবলের পরে একটা প্রিপোজিশন বসবে বাই, সব নাগরিকের জন্য, সব ইংরেজি অল, এরপরে কি? সিটিজেন, সিআইটিআই জেডইএনই, জেডিএন সিটিজেন্স। দেখো সব নাগরিকের, যেহেতু অনেকজন নাগরিক সেই জন্য এস হয়েছে। অল এটা কি? একটা ডিটারমিনার, অল একটা ডিটারমিনার, আর বাই প্রিপোজিশন। এখন অ্যাভয়েডেবল বাই অল সিটিজেন্স, এটা একসাথে কি বলতো? একটা কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের বাক্যের কমপ্লিমেন্ট, এই যে এখানে যেটা বললাম। এখন যদি আমি বলি যেইটা দা ল সেইটা সব নাগরিকের জন্য গ্রহণযোগ্য, তুমি মানবে কি না বলো? ধরো এখানে ইজ ভার্বটা নাই, ইজ ভার্বটা ধরো চলে গেল। এখন তুমি কি বলবা যে যেইটা আইন সেটা সব নাগরিকের জন্য গ্রহণযোগ্য? এটা কি ঠিক না? অবশ্যই ঠিক। এই ঠিক বাক্যটাকে যুক্ত করছে কে? ইজ। ইজটা হচ্ছে কি? এখানে লিঙ্কিং ভার্ব। দেখো গ্রামাটিক্যালি এই যে ইকুয়াল চিহ্নটা, গ্রামাটিক্যালি লিঙ্কিং ভার্বটা প্রয়োজন, কিন্তু আমরা যদি গ্রামারের বাইরে যাই, ধরো এমনিতেই অন্যভাবে যদি বুঝতে চাই, তাহলে দেখো সমান চিহ্ন কিন্তু কমপ্লিমেন্টটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। সমান চিহ্নের মাধ্যমে কমপ্লিমেন্টটা সাবজেক্টকে অতিরিক্ত তথ্য দিচ্ছে। লিঙ্কিং ভার্বের পরিবর্তে আমরা সমান চিহ্ন এমনিতেই আর কি, এটা গ্রামাটিক্যালি না, এর বাইরে, কিন্তু আমরা বলতে পারি যে আইনটি সব নাগরিকের জন্য মানা যায় বা গ্রহণযোগ্য। প্রুভ হলো? এটাই বলতে চেয়েছি। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আইনটি সব নাগরিকের জন্য মানা যায়। দ্য ল, আইনটি, সাবজেক্ট ইজ, এটা হচ্ছে মেইন ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। এটা মেইন ভার্বও বলতে পারবা, লিঙ্কিং ভার্বও বলতে পারবা। অ্যাভয়েডেবল বাই অল সিটিজেন, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। তবে অ্যাভয়েডেবলটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, যেটা খুবই রেয়ার। বাই প্রিপোজিশন, অলটা হচ্ছে ডিটারমিনার, এবং ডিটারমিনারের পরে একটা কি বসে? নাউন বসবে, প্লুরাল। অল ডিটারমিনারের পরে একটা প্লুরাল নাউন বসবে। ওকে, অ্যাভয়েডিংলি শব্দটি অ্যাডভার্ব, অর্থ স্থায়ীভাবে বা অবিচলভাবে। অ্যাভয়েডিংলি শব্দটি অ্যাডভার্ব, অর্থ স্থায়ীভাবে বা অবিচলভাবে। সে তার বন্ধুদের প্রতি অবিচলভাবে অনুগত ছিল। তাহলে এ বাক্যের ভার্ব কোনটা বলতো? অবিচল ভাবে অনুগত থাকা। থাকা ঠিক না? অনুগত থাকা। এই যে ছিল, ছিল শব্দটা হচ্ছে এখানে ভার্ব। ছিল শব্দটা ভার্ব।
আবার সাবজেক্ট কোনটা, কে সাবজেক্ট কে, এই বাক্যের কর্তা কে, সে, সে হচ্ছে এই বাক্যের কর্তা। তাহলে আমরা কর্তা সাবজেক্টকে আগে আনি, হি, সে। এখন ভার্ব কোনটা, ছিল, অনুগত থাকা, একটু খেয়াল করো, অনুগত থাকা। এখানে আমরা জানি ছিল ইংরেজি হচ্ছে কি ওয়াজ, কিন্তু আমরা কি এখানে ওয়াজ নিতে পারবো? অবশ্যই না। কেন নিতে পারবো না? ওয়াজটা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হিসেবে ছিল, হ্যাঁ বলা যায়, কিন্তু এখানে অনুগত থাকা অর্থে আমাদের নিতে হবে রিমাইন্ড। অনুগত থাকা অর্থে আমাদের কি নিতে হবে? রিমাইন্ড। তো আমরা এখানে রিমেইন, দেখো রিমেইন এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্মে ইডি যুক্ত করব, এই পাস্ট হয়ে গেল। হি রিমেইন্ড, সে ছিল, এই রিমেইন্ড অর্থ কিন্তু ছিল বলতে পারবো। সে ছিল কি বলতো, সে কি ছিল? অনুগত। সে কি ছিল? অনুগত ছিল। কিভাবে সে অনুগত ছিল? কিভাবে বলতো? সে অনুগত ছিল স্থায়ীভাবে বা অবিচলভাবে। তাহলে আগে আসবে অ্যাবাইডিংলি শব্দটা, কেননা সে কিভাবে অনুগত ছিল? অবিচলভাবে। অ্যাবাইডিংলি শব্দটা আনার আগে আমরা একটু দেখব, খেয়াল করব যে অ্যাবাইডিংলি তো অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে মডিফাই করবে বলো তো? অ্যাবাইডিংলি অনুগত, এই যে অনুগত এটাকে মডিফাই করবে, অবিচলিতভাবে অনুগত। দেখো এখানেই বোঝাচ্ছে অবিচলিতভাবে অনুগত। তাহলে বাক্যটা লিখি, এরপরে আরও ক্লিয়ার হতে পারবে। আর দেখো ফ্রি হ্যান্ড রাইটিং তুমি একদিনে শিখতে যাবে, পারবে না। অনেক দিন প্রচেষ্টার পরে এরপরে তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই উদ্দেশ্য তোমার সামনে চলে আসবে, কিন্তু তোমাকে লেগে থাকতে হবে। হেরে যাওয়া যাবে না, হেরে যাওয়ার জন্য জীবন নয়, ঠিক আছে? তুমি কি করবে? জিতবে কোনো একটা সময়, আজকে না হোক 10 বছর পরে হলেও তুমি জিতবে। তাহলে দেখো, কিন্তু তোমাকে লেগে থাকতে হবে, তোমাকে 10 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীটা অনেক কি কম্পিটিটিভ, ঠিক না? দেখো হি রিমেইন্ড, সে অবিচলিতভাবে, শি রিমেইন্ড অবিচলিতভাবে আসবে এখন অ্যাভয়েডিংলি, হি রিমেইন্ড অ্যাভয়েডিংলি। সে কি ছিল বলতো? সে ছিল অনুগত, সে ছিল অবিচলিতভাবে। এখন আসবে কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি বলতো এখানে? অনুগত, অনুগতটা আসবে লয়াল। এখন দেখো অ্যাভয়েডিংলি শব্দটা কাকে মডিফাই করছে? লয়ালকে। অ্যাভয়েডিংলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং লয়ালটা হচ্ছে কি একটা ভার্ব, এই অ্যাডজেক্টিভ, সরি, লয়ালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হলো যে যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং ওই অ্যাডভার্ব ব্যতীত বাক্যের অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে, তাকে কিন্তু অ্যাডভার্ব বলে। এই অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ওই অ্যাডভার্ব ব্যতীত অন্য অ্যাডভার্বগুলো যেগুলো বাক্যে থাকবে সেই অ্যাডভার্বকেও মডিফাই করতে পারবে। অ্যাডভার্বের কত ক্ষমতা, ঠিক না? দেখো অ্যাভয়েডিংলি লয়াল, এরপরে কি কাদের প্রতি, কাদের প্রতি অনুগত ছিল? এই কাদের প্রতি দিকে নির্দেশ করতে, দেখো বা প্রতি নির্দেশ করতে একটা প্রিপজিশন বসবে, সেটা হচ্ছে টু, লয়াল টু। তাহলে দিকে বা প্রতি নির্দেশ করতে টু প্রিপজিশন ব্যবহৃত হয়। টু কাদের প্রতি? তার বন্ধুদের প্রতি। তাহলে তার ইংরেজি কি? হিজ, হিজ। আর বন্ধুদের দেখো এটা প্লুরাল, ঠিক না? তাহলে আমরা এখানে আগে ফ্রেন্ড আনি, ফ্রেন্ড। এখন যেহেতু বন্ধুদের প্লুরাল তাই আমরা এখানে এস যুক্ত করব, ফ্রেন্ডস। সে তার বন্ধুদের প্রতি অবিচলিতভাবে অনুগত ছিল। হি রিমেইন্ড অ্যাভয়েডিংলি, সে ছিল কি অবিচলিতভাবে লয়াল, অনুগত কাদের প্রতি? টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের প্রতি। ওকে, বুঝতে পেরেছো? এখন দেখো
এই যে আমরা কি কি শিখলাম এই বাক্যটার মধ্যে, এই ওয়ার্ডের ভিতরে অ্যাভয়েড শব্দটার নাউন অ্যাভয়েডিং, ভার্ব হচ্ছে অ্যাভয়েড, অ্যাভয়েডেবল অ্যাডজেক্টিভ, অ্যাভয়েডিংলি অ্যাডভার্ব। তাহলে আমরা ইতিমধ্যে 4টা ডিরাইভেটিভ পেলাম। দেখো এই ডিরাইভেটিভস 4টা পেলাম, 4টাকে কি করলাম আমরা বাক্যে ব্যবহার করলাম, এবং যেই ট্রান্সলেট এটা শিখলাম, সেন্টেন্সের শর্ট স্ট্রাকচার এবং ডিটেলস স্ট্রাকচার আমরা দেখলাম। এবার আমরা দেখব যে কনজুগেশন অফ ভার্ব, এগুলোই কিন্তু বাক্যে ব্যবহৃত হয়, এগুলো দ্বারা আমরা টেন্স নির্ধারণ করতে পারি। প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ফর্ম কি অ্যাভয়েডের অ্যাভয়েড, পাস্ট টেন্সে অ্যাভয়েড, পাস্ট টেন্সের আরেকটা ফর্ম আছে অ্যাভয়েডেড। তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, তবে বাক্যে ব্যবহারের ওপর ভিত্তি করে পাস্ট পার্টিসিপল অ্যাভয়েড অথবা অ্যাভয়েডেড। তাহলে অ্যাভয়েড 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 এভাবে পড়তে পারো, নয়তো অ্যাভয়েড অ্যাভয়েডেড অ্যাভয়েডেড। আবার দেখো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, আর প্রেজেন্ট ফর্মটা একটু ভিন্ন, ঠিক না? এটা খেয়াল রাখবে এবং পড়বে অ্যাভয়েড অ্যাভয়েড অ্যাভয়েড। আমরা ওয়ার্ড নাম্বার 2-তে যাই। অ্যাড, অ্যাড শব্দটা কি বলো তো? একটা সাধারণত যদি আমরা বলি অ্যাড শব্দটা একটা ভার্ব। অ্যাড অর্থ কি? যোগ করা। অ্যাড শব্দের নাউন কি? অ্যাডিং। অ্যাড শব্দের নাউন অ্যাডিং, অর্থ যোগ বা সংযোজন। অ্যাড শব্দের নাউন হচ্ছে অ্যাডিং, অর্থ যোগ বা সংযোজন। একটা কথা বলি যে আমরা প্রথম ক্লাসে এত সময় বেশি নিচ্ছি কেন জানো? এই ক্লাসগুলো আমি মনে করি যে যারা একদম বেসিক লেভেলের, যারা সেন্টেন্স মেক করতে পারো না, হ্যাঁ অ্যাডভান্স যারা আছো তারাও থাকতে পারো, এখানে অনেক নতুন কিছু শেখার আছে। হ্যাঁ তোমরা থাকতে পারো, ক্লাসগুলো করো, দেখো, আশা করি নতুন কিছু শিখতে পারবে এবং ভালো লাগবে। আর তোমার যারা ছোট ভাই বোন, তোমার ক্লাসের ফ্রেন্ড যারাই আছে, তাদের সাথে ক্লাসগুলো শেয়ার করতে পারো। আর নিয়মিত ক্লাসগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন? অ্যাডিং শব্দটি হচ্ছে কি দেখো, নাউন, যোগ বা সংযোজন। চায়ে চিনি যোগ করায় সেটা মিষ্টি হয়েছে, চায়ে চিনি যোগ করায় সেটা মিষ্টি হয়েছে। আচ্ছা, তাহলে বাক্যের ভার্ব কোনটা বলো তো? বাক্যের ভার্ব হবে অন্য কিছু, তৈরি করা বা মেক, এইরকম একটা ভার্ব হবে। আর এখানে সাবজেক্ট কি হবে বলো তো? চায়ে চিনি যোগ করায়, এটা হবে বাক্যের সাবজেক্ট, এটা হবে বাক্যের সাবজেক্ট। এখন সাবজেক্ট হচ্ছে চায়ে চিনি যোগ করায়। এখন চায়ে চিনি যোগ করছে কোনো একজন মানুষ তো যোগ করছে, ঠিক না? কে যোগ করেছে? এখানে কিন্তু সেকেন্ড পারসন নাই। সেকেন্ড পারসন যেহেতু নাই বা ফার্স্ট পারসনও নাই, তাহলে এটা কোন পারসন বলতে পারি? থার্ড পারসন। তাহলে আমরা শুরুতে থার্ড পারসনে একটা প্রোনাউন নিয়ে আসব, সেই প্রোনাউনের আবার পজিটিভ হবে। আমরা একটা প্রোনাউন হি নিয়ে আসলাম, এই হি এর পজিটিভ হচ্ছে হিজ। তুমি যদি বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার এই চ্যানেলের প্লেলিস্টে ঢুকো, তাহলে এই বিষয়গুলা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবে, যে গ্রামাটিক্যালি বিষয়গুলা একদম স্লোভাবে তোমাকে শেখানো হবে। সেখানে তুমি বুঝতে পারবে যে আসলে কিভাবে কি হচ্ছে, এই যে পজিটিভ কোনটা, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কমপ্লিমেন্ট এর যেই বিষয়গুলো আছে, অবজেক্ট কি, কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য, এই বিষয়গুলো ওইখানে তুমি দেখতে পারবে। আর আমাদের এই সেশনটা হচ্ছে কি স্পেশালি প্র্যাকটিস, রাইটিং কিভাবে প্র্যাকটিস করবো। তুমি যদি রাইটিং প্র্যাকটিসটা করতে পারো, তুমি স্পিকিংয়ে কি হবে, দক্ষ হয়ে উঠতে পারবে। এবং রিডিংটাও কিন্তু এই রাইটিংয়ের মধ্যেই অন্তর্ভুক্ত। একটা জিনিস খেয়াল করেছো, তুমি যখন লিখতে পারবে কোনো কিছু, তুমি কিন্তু একটা বই, ইংরেজি বই দেখো, পড়তে তুমি কিন্তু বাধাপ্রাপ্ত হও, বা একটা সেন্টেন্স স্ট্রাকচার দেখেই বুঝতে পারো না। তুমি যদি
এখানে এক্সারসাইজগুলো করো, তাহলে তুমি একটা সেন্টেন্স দেখা মাত্রই বুঝতে পারবে যে আসলে এটা কোন জায়গায় কি আছে ওই বাক্যের। এখন আবার আমরা আমাদের লেসনে ফিরে যাই। হিজ, তার, এখানে কোনো একজন মানুষ চিনি যোগ করেছে, আমরা ধরে নিয়েছি যে থার্ড পারসন কেউ, তাহলে হি, সে, তার চায়ে চিনি যোগ করায়, তার চায়ে চিনি যোগ করায়, হিজ, এরপরে একটা নাউন আসবে, যোগ করায়, যোগ করায় এটা হবে একটা নাউন, তাহলে অ্যাড একটা কি ভার্ব। আমরা একটু আগে দেখেছি, কি দেখেছি বলো তো, যদি ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, এটা হয়ে যাবে কি একটা নাউন হয়ে যাবে, যাকে আমরা জিরান বলি। এটা হয়ে যাবে জিরান, কিন্তু নাউনের মতো কাজ করবে, এই জন্য আমরা এটাকে নাউনই বলি। তো অ্যাডিং, ADDING, অ্যাডিং, হিজ অ্যাডিং, তার যোগ করা, কোথায়, তার যোগ করা কি বলতো, চিনি, চিনি যোগ করা। দেখো চায়েতে চিনি, তাহলে চিনি যেহেতু যোগ করছে আমরা একটা প্রিপজিশন আনতে হবে অফ, অফ, এরপরে কি আনবো, সুগার, কি যোগ করছে, চিনি যোগ করছে, হিজ অ্যাডিং অফ সুগার, তার চিনি যোগ করা, তার চিনি যোগ করায়। এখন আমরা একটা ভার্ব আনবো, কি ভার্ব, সেটা হচ্ছে মেড। দেখো মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড, তো মেড ভার্বটা নিয়ে আসলাম যে তৈরি হয়েছে, হিজ অ্যাডিং অফ সুগার, চিনি যোগ করায়, এখানে কিন্তু তার শব্দটা আমরা বলতেছি না, দেখো চিনি যোগ করায়, এবারও কিন্তু আমরা তার শব্দটা বলি নাই, হিজ ওয়ার্ডটা আমরা বলি নাই, চিনি যোগ করায় মেড হয়েছে, মেড হয়েছে, কি হয়েছে, দা টি, চা, ঠিক না, চা, চা ইংরেজি কি, টি, টি যদি হয়, আমরা একটু আগেই জেনেছি যে কখনো কোনো নাউন একা একা বসবে না, হয় সেটা কি হবে বলো তো, প্লুরাল হবে, নয়তো সেটা কি হবে, সেটার পূর্বে একটা ডিটারমিনার বসবে বা আর্টিকেল, তাহলে ডিটারমিনার বা আর্টিকেল, ডিটারমিনার অথবা আর্টিকেল বসবে, প্লাস হবে কি একটা নাউন, তাহলে এখানে আমরা একটা নাউন বসাতে পারি, শুরুতে আর্টিকেল দা, এরপরে নাউন হচ্ছে কি টি, চা, দা টি, চা, এখন আসবে যে কি হয়েছে, মিষ্টি হয়েছে, সুইট, হিজ অ্যাডিং অফ সুগার, তার চিনি যোগ করায়, যদি তার শব্দটা নাও বলি এই বাক্যের মতো, অ্যাডিং অফ সুগার, চিনি যোগ করায়, মেড দ্য টি সুইট, হয়েছে চা মিষ্টি, চাটি মিষ্টি হয়েছে বা চা মিষ্টি হয়েছে, চিনি যোগ করায় চা মিষ্টি হয়েছে, এটা আমরা বলতে পারি। এখন দেখো হিজ কিন্তু আমরা বলি নাই, হিজ অ্যাডিং অফ সুগার মেড দ্য টি, মেড দ্য টি সুইট, তাহলে এভাবেই বাক্যগুলো আমরা কমপ্লিট করব। এরপরে দেখো অ্যাড, অ্যাড শব্দটা ভার্ব, অর্থ যোগ করা বা বাড়ানো, অ্যাড শব্দটি ভার্ব, অর্থ যোগ করা বা বাড়ানো, অনুগ্রহ করে চায়েতে কিছু দুধ যোগ করো, অনুগ্রহ করে চায়েতে কিছু দুধ যোগ করো, যেহেতু অনুগ্রহ করা বলছে, অনুগ্রহ করা যেহেতু বলছে, এটা কি ভার্ব বলো তো, সেন্টেন্স, এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরু হয় কি দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরু হয় ভার্ব দিয়ে। আবারও বলি, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে, যদি মনোযোগ সহকারে ক্লাসটি করো, তোমার আশা করি সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এরপরে কখনো কোনো গ্যাপ থাকবে না, তুমি একটা সেন্টেন্স দেখা মাত্রই বুঝতে পারবে যে আসলে সেন্টেন্সের শুরু থেকে শেষ কোন পর্যন্ত বা কোন জায়গায় কি আছে, খুঁটিনাটি বিষয়গুলা। দেখো শুরুতে কি হবে, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, অনুগ্রহ করে চাইতে কিছু চিনি দুধ যোগ করো, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতে নিয়ে আসবো ভার্ব অ্যাড,
অ্যাড কি অ্যাড করতে হবে? এখন আসবে কি অবজেক্ট। অ্যাড করতে হবে কি বলো তো? কিছু দুধ। কিছু ইংরেজি কি? সাম। এরপরে আসবে নাউন। নাউন কোনটা? দুধ। দুধ ইংরেজি কি? মিল্ক। অ্যাড সাম মিল্ক, যোগ করো কিছু দুধ। কোথায়? কোথায় বলো তো? চায়ে। চায়ে তে, তয়কারে তে থাকার জন্য আমরা প্রিপজিশন টু নিতে পারি। টু, এটা তয়কারে তে স্পেশালি না, তুমি যেভাবে বুঝে নিতে পারো যে এখানে একটা প্রিপজিশন লাগবে। দেখো, প্রিপজিশনকে বলা হয় বাক্যের অলংকার। এই প্রিপজিশনটা তুমি যেভাবে বসাবে সেভাবে বাক্যটা কি হবে? অলংকৃত হবে। তবে নিয়মও আছে কিন্তু। তুমি যদি বাংলা বাক্যটা দেখো যে অনুগ্রহ করে চায়েতে কিছু দুধ যোগ করো। অনুগ্রহ করে একটা জায়গা বাক্যের, চায়েতে এটা একটা জায়গা। দেখো আমি যদি এটা এখানে গ্যাপ রাখি, চায়েতে একটা জায়গা, কিছু দুধ একটা জায়গা এবং যোগ করো এখানে একটা জায়গা। এই জায়গাগুলো অনুযায়ী আমরা এই বাক্যটা তৈরি করব। অ্যাড সাম মিল্ক, কিছু দুধ যোগ করো। কোথায় যোগ করতে হবে? চায়েতে। চায়েতে যেহেতু যোগ করতে হবে, এখানে একটা দিকে নির্দেশ করতেছি না। দেখো, দিকে নয়তো একটা হচ্ছে তোমার কোথায় অ্যাড করতে হবে ওই জায়গাটা নির্দেশ করতেছে। এই জন্য তোমার এখানে হবে টু। টু প্রিপজিশনটা এর জন্য বেস্ট। তাহলে টু, এরপরে আসবে কি নাউন। টু একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে অবজেক্ট বসবে। তুমি এটা মনে রাখো যে প্রিপজিশন যেখানে থাকবে এরপরে অবজেক্ট বসবেই। আবার অ্যাডজেক্টিভের পরেও কি থাকে বলো তো? অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকে, আবার প্রিপজিশনের পরেও একটা নাউন থাকে। এই জায়গাগুলোতে নাউন থাকবেই। তাহলে নাউন বা প্রোনাউনও বসাতে পারবে। প্রিপজিশন প্লাস আমরা লিখে দেই প্রিপজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন। ওকে, তাহলে প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকবেই। আবার অ্যাডজেক্টিভের পরে নাউন বা প্রোনাউন থাকবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভের পরেও নাউন বা প্রোনাউন কি থাকবে। এবার দেখো যে টু, আর এখন চায়েতে, চা যেহেতু একটা নাউন, নাউনের পূর্বে আমি বলেছি একটা ডিটারমিনার বসবে, দা ডিটারমিনার, এরপরে দা টি। আমাদের বাক্যটা তৈরি হয়ে গেল। অনুগ্রহ করে চায়েতে কিছু দুধ যোগ করো। অ্যাড সাম মিল্ক টু দ্য টি। এখানে সাম হচ্ছে এমন একটা ডিটারমিনার যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটা নাউনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। সাম এমন একটা ডিটারমিনার যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। মিল্ক একটা আনকাউন্টেবল নাউন, মিল্ক একটা আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে সাম বসেছে, তো এটা কারেক্ট। অ্যাড সাম মিল্ক টু দ্য সি, অনুগ্রহ করে চাইতে কিছু দুধ যোগ করো। অ্যাডেবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ যোগ করা যায় এমন। অ্যাডেবল শব্দটি অ্যাডজেক্টিভ, যোগ করা যায় এমন। বাংলাটা দেখি, তথ্যটি সহজেই যোগ করা যায়। তথ্যটি সহজেই যোগ করা যায়। এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা বলো তো? যেটা তথ্য সেটা সহজে যোগ করা যায়। এখানে ভার্ব হবে একটা কি বলো তো? লিঙ্কিং ভার্ব হবে। এখানে ভার্বটি হবে লিঙ্কিং ভার্ব। শুরুতে আমাদের আনতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি? তথ্য। তথ্য ইংরেজি কি? ইনফরমেশন বা ডাটা। তো এই ডাটা শব্দের পূর্বে আমাদের একটা আর্টিকেল বসাতে হবে বা ডিটারমিনার। তো আর্টিকেল দা নিলাম, এরপরে নাউন তথ্য, তথ্য ইংরেজি ডাটা দিলাম, দা ডাটা তথ্যটি। এরপরে আমরা বলছি একটা লিঙ্কিং ভার্ব আনতে হবে।
একটা লিঙ্কিং ভার্ব এই বাক্যের জন্য তথ্য দা ডাটা, এই ডাটার জন্য একটা লিঙ্কিং ভার্ব ইজি হয় ইজ প্রেজেন্ট টেন্সে, ইজ হলো প্রেজেন্ট টেন্সে। এখন দেখো বি ভার্ব কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, এর ফর্ম হয় কয়টা? বি ভার্বের ফর্ম হয় এম, ইজ, আর। এম ইজ আর হয় কোথায় বলো তো? প্রেজেন্ট টেন্সে। এম ইজ আর হয় প্রেজেন্ট টেন্সে এবং ওয়াজ ওয়ার হয় পাস্ট টেন্সে। এবার বলি এম ইজ আর হয় প্রেজেন্ট টেন্সে, ওয়াজ ওয়ার হয় পাস্ট টেন্সে। এইগুলা একাধারে তুমি কি কি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবে? মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবে। মেইন ভার্ব এটা বাক্যে ব্যবহারের উপর নির্ভর করবে। মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবে। অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবে। লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবে। লিঙ্কিং ভার্ব মেইন ভার্ব, কিন্তু সকল মেইন ভার্ব লিঙ্কিং ভার্ব না। এই টোটাল এই যে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এই জিনিসগুলো সম্পর্কে তুমি পূর্ণাঙ্গ ধারণা পাবে এই চ্যানেলের। একটা প্লেলিস্ট পাবে যে বেসিক টু অ্যাডভান্স গ্রামার, ইংলিশ গ্রামার। ওই প্লেলিস্টটা তুমি কমপ্লিট করো, তাহলে তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে কোনটা মেইন ভার্ব, কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা লিঙ্কিং ভার্ব, এদের মধ্যে কি কোনটা কি সম্পর্ক। গ্রামাটিক্যালি বেসিক, একদম বেসিক লেভেল, তুমি যত জিরো লেভেলে থাকো ওই লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে হাত ধরে ধরে নিয়ে যাওয়া হয়েছে ওই জায়গাটায়। তো ওই জায়গায়ও কমপ্লিট করো ক্লাসগুলো, দেখবে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। এখানে লিঙ্কিং ভার্ব ই জানলাম। তথ্যটি দ্য ডাটা ইজ হয় কি বলতো? সহজেই যোগ করা যায়। তাহলে সহজেই ইংরেজি কি? ইজিলি। আর যোগ করা ইংরেজি হচ্ছে কি? যোগ করা যায় এমন, অ্যাডেবল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে সহজেই যোগ করা যায়, তথ্যটি সহজেই যোগ করা। এখানে যদি আমরা একটু ভাঙি দেখতে পাবো যে সহজেই যোগ করা যায়, সহজেই হচ্ছে ইজিলি, এবং যোগ করা ইংরেজি হচ্ছে অ্যাডেবল। আমাদের ইজিলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং যোগ করা ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডেবল। অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আমরা একটু আগেই বলেছি সেটা আগের বাক্যগুলো, ঠিক না? যে তাহলে অ্যাডভার্বটা আগে আসবে, এরপরে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কোনটা? ইজিলি। যোগ করা ইংরেজি কি? অ্যাডেবল। দ্য ডাটা ইজ ইজিলি অ্যাডেবল, তথ্যটি সহজেই যোগ করা যায়। ওকে, এবার দেখো অ্যাডিংলি শব্দটি অ্যাডভার্ব, অর্থ যোগ করে বা সংযোজন করে। অ্যাডিংলি শব্দটি অ্যাডভার্ব, অর্থ যোগ করে বা সংযোজন করে। আমরা বাক্যে চলে যাই। ধারণাটি সম্পূর্ণ করতে সে যোগ করে কথা বলেছিল। ধারণাটি সম্পূর্ণ করতে সে যোগ করে কথা বলেছিল। এখানে সাবজেক্ট কোনটা বলো তো? সে, এ হচ্ছে বাক্যের কর্তা, উনি তো কাজটা করছে, সে কাজটা করছে না, তাহলে সেই তো কথা বলছে। এই সে হচ্ছে তাহলে বাক্যের কর্তা বা সাবজেক্ট। ভার্ব কোনটা? কথা বলা, কথা বলাটা হচ্ছে ভার্ব, কথা বলাটা হচ্ছে ভার্ব। আর সাবজেক্ট কর্তা হচ্ছে সে, সে হচ্ছে বাক্যের কর্তা। তাহলে কর্তা বা সাবজেক্টটা আগে নিয়ে আসি। হি, সে কি করেছিল? কথা বলেছিল। এখানে বাক্যের ভার্ব বলেছি যে কথা বলা, স্পোক, স্পিক। দেখো স্পিক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু পাস্ট ফর্মে কি? SPOKE। আমি বলেছি যে কনজুগেশন অফ ভার্ব কেন প্রয়োজন?
কনজুগেশন অফ ভার্ব এই জন্য প্রয়োজন যে আমরা এখানে স্পিক বসাবো না স্পোক বসাবো। দেখো আমি কিন্তু শুরুতে কি এনেছি, স্পিক। স্পিকটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে দেখো বলেছিল কথাটা আছে, অতীতে ঘটেছে এমন কথা, অতীতে যেহেতু ঘটেছে সেজন্য আমরা এটাকে স্পোক করব, এসপিও কে স্পোক। হি স্পোক, সে কথা বলেছিল, সে কথা বলেছিল। কিভাবে কথা বলেছিল? যোগ করে কথা বলেছিল। তাহলে যোগ করা ইংরেজি কি? অ্যাডিংলি। অ্যাডিংলি হচ্ছে কি অ্যাডভার্ব। এটাও কিন্তু একটা রেয়ার অ্যাডভার্ব, বুঝছো? এটা রেয়ার, এই ওয়ার্ডগুলো সাধারণত ব্যবহার হয় না, একদম রেয়ার। হি স্পোক অ্যাডিংলি, সে কি করেছে? সে কথা বলেছিল অ্যাডিংলি, যোগ করে ধারণাটি সম্পূর্ণ করতে। এখানে একটা কি কারণ নির্দেশ করছে, খেয়াল করেছো যে এখানে একটা কারণ নির্দেশ করেছে যে ধারণাটি সম্পূর্ণ করতে। তাহলে যেহেতু কারণ নির্দেশ করেছে, এখানে আমরা একটা কি আনতে হবে? আমাদের এখন প্রিপোজিশন আনতে হবে। প্রিপোজিশন কি বলতো? ধারণাটি সম্পূর্ণ করতে। এই যে সম্পূর্ণ করা, সম্পূর্ণ করা, এই সম্পূর্ণ করা, এটাকে আমরা বাক্যে ব্যবহার করতে হলে একটা প্রিপোজিশন আনা লাগবে। কেন প্রিপোজিশন আনা লাগবে? যদি একটু দেখো যে ধারণাটি সম্পূর্ণ করতে, এখানে একটা কারণ বোঝাচ্ছে, এই কারণটাকে বাক্যে যুক্ত করতে একটা প্রিপোজিশন লাগবে। আমার কথাটা হয়তোবা তোমার কাছে একটু কষ্ট মনে হতে পারে, এই কথাটা তুমি ক্লিয়ার হবে কখন বলো তো? ক্লাসগুলো যখন রেগুলার করবে এবং তুমি বাসায় সেইটা রিপিট করবে, প্র্যাকটিস করবে, তখন এই কথাগুলো তোমার আস্তে আস্তে সহজ মনে হতে থাকবে এবং একটা সময় গিয়ে তুমি ইজিলি সবকিছুই বুঝতে পারবা। এখন দেখো অ্যাডিংলি এর সাথে প্রিপোজিশন একটা আনবো, টু। টু প্রিপোজিশন নিয়ে আসলাম, একটা কারণ বোঝাবো এই জন্য। হি স্পোক অ্যাডিংলি টু, সে বলেছিল যোগ করে কথা, সে কথা বলেছিল যোগ করে কি করতে? ধারণাটি সম্পূর্ণ করতে। সম্পূর্ণ করা ইংরেজি হচ্ছে কমপ্লিট, টু কমপ্লিট। ধারণাটি সম্পূর্ণ করতে, এখন আসবে ধারণা, হ্যাঁ কমপ্লিট। ধারণা ইংরেজি কি? আইডিয়া, কিন্তু আইডিয়া তো একটা নাউন, নাউনের পূর্বে কি বসে? নাউনের পূর্বে একটা আর্টিকেল বসে, আমরা দি আর্টিকেল নিলাম, এরপরে আইডিয়া অর্থ হচ্ছে ধারণা। দা হি স্পোক, সে বলেছিল, স্পোক হয়েছে পাস্ট টেন্সের জন্য, অ্যাডিংলি যোগ করে অ্যাডভার্ব, এরপরে টু প্রিপোজিশন নিয়েছি কেননা এটাকে একটা কারণ বোঝাচ্ছে যে কেন সে কথা বলেছিল, যোগ করে কেন কথা বলেছিল, কি কারণে সে যোগ করে কথা বলেছিল, ধারণাটি সম্পূর্ণ করতে। এই কারণ বোঝাতে আমরা প্রিপোজিশন টু নিয়ে আসলাম। এরপরে কমপ্লিট, সম্পূর্ণ করা, টু কমপ্লিট, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। দেখো আমি যদি এইটা বলি টু প্লাস V1, V1 মানে কি জানো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে V1। টু প্লাস V1 ইকুয়াল হচ্ছে কি বলতো? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। হ্যাঁ ইনফিনিটিভ, এইগুলো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে তোমার জানতে হবে, হ্যাঁ। আর অ্যাডভান্সদের জন্য এগুলা ইজি। তো তুমি যখন অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবা তখন তোমার কাছেও কি মনে হবে? ইজি মনে হবে। তো ভয়ের কিছু নাই, কিন্তু তোমাকে অবশ্যই লেগে থাকতে হবে। আজকে একটু কষ্ট করতেছো বলে তুমি এটাকে দুর্ভাবনা বা দুশ্চিন্তায় ফেলে দিও না, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এগুলা তোমার কাছে একদিন সহজ মনে হবে। টু কমপ্লিট দ্য আইডিয়া, ধারণাটি সম্পূর্ণ করতে সে যোগ করে কথা বলেছিল। এর কনজুগেশন অফ ভার্বটা কি হবে? অ্যাড, অ্যাডেড, অ্যাডেড, অ্যাড, অ্যাডেড, অ্যাডেড। ওয়ার্ড নাম্বার 3 অ্যাডমিট। অ্যাডমিটিং শব্দটি নাউন, অর্থ স্বীকারোক্তি বা অনুমোদন। অ্যাডমিটিং শব্দটি নাউন, অর্থ স্বীকারোক্তি বা অনুমোদন। ভুল স্বীকার করা
আমাকে বিস্মিত করেছে। ভুল স্বীকার করা আমাকে বিস্মিত করেছে। তাহলে এইটার সাবজেক্ট আর ভার্ব কোনটা বলো তো? এ বাক্যের সাবজেক্ট ভার্ব কোনটা? বাক্যের সাবজেক্ট হচ্ছে, একটু খেয়াল করে দেখো, ভুল স্বীকার করা, ভুল স্বীকার করা। আর ভার্ব কোনটা? বিস্মিত করা। ভার্ব হচ্ছে বিস্মিত করা, তোমরা বিস্মিত বলতে পারো। হ্যাঁ, ভার্ব হচ্ছে বিস্মিত করা, এটা হচ্ছে ভার্ব। আর অবজেক্ট হচ্ছে কোনটা? আমাকে। তাহলে সাবজেক্ট এখানে দেখো ভুল স্বীকার করা, এখানে কিন্তু কোনো মানুষ বা কোনো কর্তা উল্লেখ করা নাই। কর্তা যেহেতু উল্লেখ করা নাই, একটা কর্তা ধরে নিতে হবে, সেটা হচ্ছে কি? থার্ড পারসন কোনো একজন কর্তা। তাহলে আমরা এটা বলি যে বাক্যে তো নাই, এরপরে আমরা বলি তার ভুল স্বীকার করা আমাকে বিস্মিত করেছে। তার, তাহলে এখানে আমরা তার ইংরেজি কি জানি? হি হচ্ছে সে এবং হিস হচ্ছে তার। তার এরপরে আমাদের আসবে একটা নাউন। নাউন কি? এখানে ভার্ব আছে দেখো, অ্যাডমিট, ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল নাউন, আমরা দেখেছি ঠিক না? তাহলে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে নাউন, যেটাকে আমরা জিরান বলি। এখানে অ্যাডমিট আনবো, অ্যাডমিট, আইএনজি যুক্ত করব আরেকটা টি দিয়ে। হিস অ্যাডমিটিং, হিস অ্যাডমিটিং, তার স্বীকার করা। কি স্বীকার করা? ভুল, তার ভুল স্বীকার করা। এভাবে করবে যে তার কি স্বীকার করা? ভুল স্বীকার করা। যেহেতু ভুল স্বীকার করা, তাই আমরা প্রিপোজিশন অফ আনবো, অফ প্রিপোজিশন। হিস অ্যাডমিটিং অফ, তার স্বীকার করা কি? ভুল, মিস্টেক। মিস্টেক তো একটা নাউন, যদি মিস্টেক একটা নাউন হয়, এর পূর্বে একটা কি বসবে? নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার। তাহলে ডিটারমিনার দা, এরপরে আমরা কি আনবো? নাউন। শব্দটা মিস্টেক, মিস্টেক হচ্ছে কি? নাউন নিয়ে আসলাম। হিস অ্যাডমিটিং অফ মিস্টেক, তার ভুল স্বীকার করা বিস্মিত করেছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে সারপ্রাইজ, বিস্মিত করেছিল, সারপ্রাইজ, সার পিআরআই এস ই, সারপ্রাইজ। এটা যেহেতু পাস্ট টেন্স, দেখো ছিল কথাটি উল্লেখ আছে, এখানে ছিল কথাটি উল্লেখ আছে, তাই ছিল কথাটি যেহেতু উল্লেখ আছে, আমাদের এখানে এটা পাস্ট টেন্স করতে হবে। এটাই হচ্ছে কনজুগেশন অফ ভার্বের কাজ। কনজুগেশন অফ ভার্ব তুমি যদি অনেক ওয়ার্ডের জানো, যত বেশি ওয়ার্ডের কনজুগেশন অফ ভার্ব জানবে, তত তোমার কাছে সেন্টেন্স মেকিং বা ইংরেজিতে কথা বলা, লেখা, পড়া সকল কিছু তোমার কাছে ইজি মনে হবে। দেখো সারপ্রাইজ, ইডি, এই সারপ্রাইজড হয়ে গেল পাস্ট টেন্স, সারপ্রাইজড। এখন অবজেক্ট হচ্ছে কে? আমাকে। কাকে বিস্মিত করেছে? আমাকে বিস্মিত করেছে, তার ভুল স্বীকার করা। তাহলে অবজেক্ট আসবে কি? মি, আমাকে। হিজ অ্যাডমিটিং অফ দ্য মিস্টেক, তার ভুল স্বীকার করা, সারপ্রাইজড, বিস্মিত করেছে মি, আমাকে, তার ভুল স্বীকার করা আমাকে বিস্মিত করেছে। পরবর্তী ক্লাসগুলো কিন্তু এত স্লোলি হবে না, আর একটু তাড়াতাড়ি হবে। আমি মনে করছি যে আজকে যারা ক্লাস করছো তারা একদম বেসিক লেভেলের সেন্টেন্স মেকিং তোমরা মাত্র শুরু করতেছো, তো ওই জায়গাটা থেকে আমি ক্লাসটা নিচ্ছি একদম স্লোলি ভাবে। হ্যাঁ, দেখো অ্যাডমিট শব্দটি ভার্ব, অর্থ স্বীকার করা বা প্রবেশাধিকার দেওয়া। সে সততার সাথে নিজের দোষ স্বীকার করেছিল। এই বাক্যটার সাবজেক্ট কি বলতো? কর্তাকে সে। স্বীকার করা, স্বীকার করা ইংরেজি কি? এই যে অ্যাডমিট, স্বীকার করা, এই যে অ্যাডমিট, অ্যাডমিট হচ্ছে স্বীকার করা। সে স্বীকার করেছিল, আগে এইটুকু লিখি যে সে স্বীকার করেছিল। হি, সে, স্বীকার করা ইংরেজি হচ্ছে অ্যাডমিট। অ্যাডমিট নিয়ে আসলাম। তার স্বীকার করা, সে কি স্বীকার করেছে? ভুল বা দোষ স্বীকার করেছে, ঠিক না? এটা হচ্ছে নিজের দোষ, তার নিজের দোষ। তাহলে এখানে আবার আমরা কি আনবো? এখানে তার নিজের দোষ, হিজ। হিজ অর্থ কি বলতো? তার। আর পজিটিভের পর কি হয়? একটা নাউন হয়, ঠিক না? হিজ
তার দোষ। দোষ ইংরেজি কি? ফল্ট, FAULT। হি অ্যাডমিট হিজ ফল্ট, সে তার দোষ স্বীকার করেছিল। হি অ্যাডমিট না, আচ্ছা এখানে একটু দেখো, অ্যাডমিট এটা এখানে কিন্তু পাস্ট টেন্স ছিল, ছিলটা কি পাস্ট টেন্স, তাই এখানে কি হবে? অ্যাডমিটেড। হি অ্যাডমিটেড, সে স্বীকার করেছিল, হিজ ফল্ট, তার ভুল, তার ভুল, সে তার ভুল স্বীকার করেছিল। হ্যাঁ, সে তার ভুল স্বীকার করেছিল কিভাবে বলো? সততার সাথে। তাহলে সততার সাথে ইংরেজি কি? অনেস্টলি। অনেস্টলি, সে তার ভুল স্বীকার করেছিল সততার সাথে। হি অ্যাডমিটেড, হি সাবজেক্ট, অ্যাডমিটেড হচ্ছে কি? ভার্ব। হিজ ফল্ট, তার ভুল হচ্ছে কি? অবজেক্ট। অবজেক্টের পরে আমরা কিছু বসাতে পারি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা এটা বলতে পারি যে সাবজেক্ট প্লাস, এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর এরপরে যদি কিছু বসে সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। অবজেক্টের পরেও অ্যাডভার্ব বসতে পারে। বুঝতে পারছি? ওকে। অ্যাডমিটেবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ স্বীকারযোগ্য বা গ্রহণযোগ্য। অ্যাডমিটেবল অর্থ স্বীকারযোগ্য বা গ্রহণযোগ্য। তার অজুহাত গ্রহণযোগ্য নয়, তার অজুহাত গ্রহণযোগ্য নয়। বাক্যটা কিভাবে হবে বলো তো? তার অজুহাত, এটা হচ্ছে কি? বাক্যের সাবজেক্ট। তাহলে হিজ, তার, হিজ তার অজুহাত ইংরেজি কি? এক্সকিউজ। এই বিষয়টা তো এখন ক্লিয়ার হয়েছে যে এই পজিটিভের পরে পজিটিভ একটা ডিটারমিনার এবং এই ডিটারমিনারের পরে একটা নাউন বসে, আর এক্সকিউজ একটা নাউন। হিজ এক্সকিউজ, তার, তার কি? অজুহাত। এখন দেখো যে তার অজুহাত গ্রহণযোগ্য নয়। এই বাক্যটায় একটা ভার্ব আনতে হবে, সেটা হবে কি ভার্ব বলো তো? লিঙ্কিং ভার্ব। এবং লিঙ্কিং ভার্ব কি করবে? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এখন এখানে লিঙ্কিং ভার্ব কি হবে? তার অজুহাত গ্রহণযোগ্য নয়। তার অজুহাত হয় এমন যা অগ্রহণযোগ্য, ঠিক না? তার অজুহাত হয় এমন যা অগ্রহণযোগ্য। যা তার অজুহাত তাই অগ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়। যা তার অজুহাত তাই গ্রহণযোগ্য নয়। আবার বলি, যেটাই তার অজুহাত সেটাই গ্রহণযোগ্য নয়, ঠিক না? এখন দেখো ওই যে ইকুয়ালের কথা মনে পড়লেও এখানে যদি আমরা ইকুয়াল দিই, দেখো যা তার অজুহাত সেটাই গ্রহণযোগ্য নয়। এখানে আমরা এখন দেখো তার অজুহাত, হিজ এক্সকিউজ ইজ, এটা হচ্ছে কি? এখানে লিঙ্কিং ভার্ব, মেইন ভার্ব, এই দুইটাই বলতে পারো। এটা এখানে লিঙ্কিং ভার্ব, ইজ এখানে লিঙ্কিং ভার্ব, আবার মেইন ভার্বও। হিজ এক্সকিউজ, তার অজুহাত হয়, এখন এখানে গ্রহণযোগ্য নয় যেহেতু বলা আছে, সেহেতু আমাদের একটা নট আনতে হবে। নট, হিজ এক্সকিউজ ইজ নট কি বলতো? ওই যে অ্যাডমিটেবল, অ্যাডজেক্টিভ, গ্রহণযোগ্য বা স্বীকারযোগ্য। তাহলে অ্যাডমিটেবল নিয়ে আসি, MITTABLE। হিজ এক্সকিউজ ইজ নট অ্যাডমিটেবল, তার অজুহাত গ্রহণযোগ্য নয়। ওকে। অ্যাডমিটিংলি অ্যাডভার্ব, অ্যাডমিটিংলি শব্দটি অ্যাডভার্ব, যার অর্থ স্বীকারোক্তির ভঙ্গিতে। অ্যাডমিটিংলি, অ্যাডমিটিংলি শব্দটি অ্যাডভার্ব, অর্থ স্বীকারোক্তির ভঙ্গিতে। সত্যটা শোনার পর সে স্বীকারোক্তির ভঙ্গিতে মাথা নাড়ল। সত্যটা শোনার পর সে স্বীকারোক্তির ভঙ্গিতে মাথা নাড়ল। তাহলে এখানে মেইন সাবজেক্ট কে বলতো? সে। সে হচ্ছে হি। সে কি করলো? মাথা নাড়লো। তাহলে শোনার পর সে স্বীকারোক্তির ভঙ্গিতে মাথা নাড়লো, তাহলে নাড়লো এর ইংরেজি কি? নোড। নোডেড হচ্ছে পাস্ট, পাস্ট টেন্স, আমরা তো জানি, ঠিক না? হি নোডেড, সে মাথা নেড়েছিল বা নাড়লো। সে মাথা নাড়লো কিভাবে বলতো?
অ্যাডমিটিংলি, স্বীকারোক্তির ভঙ্গিতে, মানে সে এই বিষয়টা মেনে নিয়েছে। এই যে সত্যটা বলা হয়েছে এই বাক্যে, যে সত্যটা শোনার পর, তাহলে সত্যটাকে তার মানে সে মেনে নিয়েছে। অ্যাডমিটিংলি হচ্ছে স্বীকারোক্তির ভঙ্গিতে, তাহলে এখানে আমরা অ্যাডমিটিংলি শব্দটা ব্যবহার করব। অ্যাডমিটিংলি, হি নোডেড অ্যাডমিটিংলি, সে মাথা নাড়ল স্বীকারোক্তির ভঙ্গিতে। কেন এই স্বীকারোক্তির ভঙ্গিতে মাথা নাড়ল বা কিসের পর? সত্যটা শোনার পর। সত্যটা শোনার পর, তাহলে এখানে আমরা কি আনবো বলতো? একটা পর কথাটি আছে, সেই জন্য আমরা পরের সাথে মিলিয়ে একটা প্রিপোজিশন আনবো। তাহলে পরের সাথে একটা প্রিপোজিশন কি হবে? পরের সাথে একটা প্রিপোজিশন হবে আফটার। আফটার অর্থ কি? আফটার অর্থ হচ্ছে পরে। হি নোডেড অ্যাডমিটিংলি, সে মাথা নাড়ল স্বীকারোক্তির ভঙ্গিতে। আফটার, পরে। কিসের পরে? আফটার একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা নাউন বসে। আমরা আগেই জেনেছি যে প্রিপোজিশন প্লাস নাউন, এই যে আগের বাক্যগুলোতে, ঠিক না? দেখেছি যে প্রিপোজিশন প্লাস নাউন থাকে। প্রিপোজিশন প্লাস নাউন। তাহলে এই আফটারের পরে একটা নাউন আসবে। নাউন কি বলতো? শোনা। শোনাটা একটা কাজ, কিন্তু শোনা একটা নাউনও। এটা যদি নাউন করতে হয় আমরা হিয়ার, HEAR, এইটা হচ্ছে একটা কি ভার্ব, এর সাথে নাউন করতে হলে আইএনজি যুক্ত করে দেব, হয়ে গেছে নাউন। আফটার হিয়ারিং কি হবে বলতো? আফটার হিয়ারিং এরপরে আরেকটা নাউন আসবে। আফটার হিয়ারিং, শোনা। ট্রুথ, সত্যটা। সত্যটা একটা নাউন, তাই এখানে পূর্বে একটা দি ডিটারমিনার, এরপরে ট্রুথ। পেয়ে গেলাম, ঠিক না আমাদের বাক্যটি? হি নোডেড, সে মাথা নেড়েছিল, অ্যাডমিটিংলি স্বীকারোক্তির ভঙ্গিতে, আফটার হিয়ারিং শোনার পরে, দ্য ট্রুথ সত্যটি শোনার পরে সে স্বীকারোক্তির ভঙ্গিতে মাথা নাড়ল। কনজুগেশন অফ ভার্ব কি হবে? অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড। অ্যাডমিটেড ডবল টি ইডি এবং শেষেরটা ডবল টি ইডি, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক থাকবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। তো আজকে আমরা প্রথম দিনের ক্লাস শেষ করলাম, ঠিক না? পরবর্তী দিনের ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কি করবে? ক্লিক করে দিবে। আর তোমার যারা ছোট ভাই বোন পরিবারের আছে বা পরিবারের বাইরে আত্মীয় স্বজন আছে এবং ক্লাসের ফ্রেন্ড, সকলকে ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো, যে এখানে খুব ভালোভাবে আমরা শিখতে পারতেছি। দেখো, তুমি যখন তাদের উপকার করবে শেখার জন্য, তখন সেই উপকারটা তোমার উপর এসেই বর্তায়। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো এবং ক্লাসটি করার জন্য সকলকে ধন্যবাদ।